আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক বলেই রাজধানীতে হঠাৎই বেড়ে গেছে হত্যা ও ধর্ষণের ঘটনা, দাবি মানবাধিকার সংগঠনগুলোর। মানতে নারাজ পুলিশ। বিচারহীনতার সংস্কৃতির মধ্যে আমরা বসবাস করছি, যেখানটা কাউকে কোনো অপরাধের জন্য কৈফিয়ত দিতে হচ্ছে না। প্রতিটি ঘটনা পুলিশ সফলতার সাথে মোকাবেলা করেছে, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে কথা বলা যাবে না। সামাজিক বন্ধন শিথিল হওয়ার কারণেই বাড়ছে এ ধরনের অপরাধ, অভিমত মনোবিজ্ঞানীদের। জানা বিষয়টাকেও আমরা অনেক সময় করি সুযোগ থাকার কারণে, তো সুযোগ বন্ধ করা এবং সেটাকে স্ট্রিক্টলি মেনটেন করাও একটা বিশাল ব্যাপার। প্রথা তৈরি যে কারণে তৈরি, যারা তৈরি করেছে তাদেরই অ্যাক্টিভ হতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেফতার নারী আইনজীবীর 2 দিন এবং অন্য 2 আইনজীবীর 3 দিন করে রিমান্ড মঞ্জুর। সিলেটের রাজন হত্যা মামলার চার্জশিট আদালতে গ্রহণ, পলাতক 3 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ একবারই, আপিল বিভাগের চূড়ান্ত রায়। পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবারও চালু হচ্ছে না প্রস্তাবিত সমন্বিত ভর্তি পরীক্ষা। কোরবানি ঈদের 1 মাস আগেই অস্থিতিশীল দেশের পেঁয়াজের বাজার, খাতুনগঞ্জে কেজি প্রতি বেড়েছে 10 থেকে 12 টাকা, আদা ও রসুনের দামও চড়া। এবং স্বর্ণের বাজার ওঠানামায় হাত রয়েছে আন্তর্জাতিক মাফিয়া চক্রের, দাবি জুয়েলারি সমিতির। আগামী সপ্তাহে বাড়তে পারে আরেক দফা নীতিমালা প্রণয়নের তাগিদ। সন্ত্রাস বিরোধী মামলায় জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার আইনজীবী শাকিলা ফারজানা 2 দিন এবং অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপনকে 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সকালে শুনানি শেষে হাটহাজারীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোসাদ্দেক সিনহা এ রিমান্ড মঞ্জুর করেন। এই মামলায় 3 আইনজীবীকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল 5 দিন করে রিমান্ডের আবেদন জানায় র্যাব। রিমান্ড শুনানির জন্য বেলা 11টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাদের আদালতে নেওয়া হয়। শুনানির পর রিমান্ডের আদেশ দেন আদালত। আদেশ পাওয়ার পর 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে পাঠানো হয়। সশস্ত্র জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থ যোগান দেওয়ার অভিযোগে গত 18 আগস্ট ঢাকার ধানমন্ডি থেকে সুপ্রিম কোর্টের 3 আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপনকে গ্রেপ্তার করা হয়। রিমান্ড মঞ্জুরের কারণ হচ্ছে যে হাটহাজারী আলিপুর মাদ্রাসা ট্রেনিং, সামরিক ট্রেনিং এবং প্রশিক্ষণ, এটা জঙ্গি অর্থায়ন এবং জঙ্গিদের কারা কারা জঙ্গি, কারা কারা কিভাবে তাদেরকে টাকা অর্থায়ন করেছে, তারা টাকা কিভাবে নিচ্ছে, কে দিয়েছে, এরা কারা, এটা উদ্ঘাটনের জন্য তাদের রিমান্ড নেওয়া অত্যন্ত জরুরি এবং এই মামলার স্বার্থে এবং জঙ্গিদের উদ্ভাবন করার স্বার্থে। আইনের ব্যত্যয় ঘটিয়ে আজকে রিমান্ড দেওয়া হয়েছে, কারণ 164 ধারা রেকর্ড জবানবন্দি দেওয়ার পর কোনো আসামিকে পুনরায় রিমান্ডে নেওয়ার কোনো বিধান নেই। কিন্তু আমরা দেখলাম একই তদন্তকারী কর্মকর্তা গতকালকে বাঁশখালীর একটা মামলায় স্বীকারোক্তির জন্য আবেদন করেছিলেন। উনার স্বীকারোক্তি যখন মনমতো হয়নি, তিনি আবার এই মামলায় সোনেস করেছেন এবং উনি আসামির অনুপস্থিতিতে সোনেস করে রিমান্ডের আবেদন করেছেন হয়রানি করার জন্য। সিলেটে শিশু রাজন হত্যা মামলার চার্জশিট গ্রহণ করেছেন আদালত। একই সঙ্গে পলাতক 3 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের মালামাল ক্রোকেরও নির্দেশ দেওয়া হয়েছে। সকালে সিলেট মেট্রোপলিটন 1 নম্বর আদালতের বিচারক শাহিদুল করিম চার্জশিট গ্রহণ করে মামলাটি আমলে নেন। পরে পলাতক 3 আসামি কামরুল, তার ভাই শামীম ও পাভেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তবে জড়িত না থাকায় চার্জশিট থেকে 2 জনের নাম প্রত্যাহার করা হয়েছে। 16 আগস্ট সৌদি আরবে পালিয়ে থাকা কামরুল সহ 13 জনের নাম উল্লেখ করে রাজন হত্যা মামলার চার্জশিট আদালতে দাখিল করে পুলিশ। গত 8 জুলাই শিশু রাজনকে চোর সাজিয়ে পিটিয়ে হত্যা করে আসামিরা। মামলাটা চার্জশিট গ্রহণ করেছেন, আমলে নিয়েছেন, পরবর্তী তারিখের 31 তারিখ দিয়েছেন এবং ওয়ারেন্ট আসামি পলাতক আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট পেন্ডে দিয়েছেন। সুতরাং এগুলা তামিল হওয়ার পরেই মামলার কার্যক্রম শুরু হবে। মামলার কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, কিন্তু প্রসেস মেনটেন করতে হয়। সাম্প্রতিক সময়ে রাজধানীতে হঠাৎ করেই বেড়ে গেছে হত্যাকাণ্ড ও ধর্ষণ।
মানবাধিকার সংগঠনগুলো বলছে এসব অপরাধ রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নাজুক করে ফেলেছে। সামাজিক বন্ধন শিথিল হওয়ার কারণে প্রতিনিয়তই এই ধরনের অপরাধ বেড়ে যাচ্ছে বলে অভিমত মনোবিজ্ঞানীদের। যদিও এগুলোকে বিচ্ছিন্ন কিছু ঘটনা দাবি করে একে আইনশৃঙ্খলার অবনতি বলতে নারাজ পুলিশ। তানিন মেহেদির রিপোর্ট। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী চলতি মাসের শুরুতেই রাজধানীতে খুন হয়েছেন 7 জন। ধর্ষণের ঘটনা ঘটেছে অন্তত 15টি। এর মধ্যে ব্লগার নীলাদ্রি হত্যাকাণ্ডের পর দেশব্যাপী ঝড় ওঠে আলোচনা আর সমালোচনার। গত 7 আগস্ট দিনে দুপুরে গোরানের নিজ বাসায় নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয় গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়কে। এর সপ্তাহ পার হওয়ার আগেই 13 আগস্ট রাতে রাজধানীর বাড্ডায় গুলিবর্ষণের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান গামা ও তার 3 অনুসারীকে হত্যা করে সন্ত্রাসীরা। একই দিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে এসে রাজধানীর মগবাজারে পরিচিত 2 তরুণের ধর্ষণের শিকার হন জামালপুরের এক কলেজ ছাত্রী। মানবাধিকার কর্মীরা বলছেন এসব অপরাধ রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নাজুক করে ফেলেছে। প্রশ্ন উঠেছে নাগরিক নিরাপত্তা নিয়েও। এই সমস্ত অপরাধের জন্য আমরা অনেক পিছনে রয়ে গেছি, অনেক খারাপ জায়গায় এখন পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি। বিচারহীনতার সংস্কৃতির মধ্যে আমরা বসবাস করছি, যেখানটা কাউকে কোনো অপরাধের জন্য কৈফিয়ত দিতে হচ্ছে না। নারীদের উপরে এই অত্যাচারটা অনবরত বাড়ছে। অপরদিকে মূল্যবোধের অভাব আর সামাজিক বন্ধন শিথিল হওয়ায় এ ধরনের ঘটনা বেড়ে চলছে বলে অভিমত মনোবিজ্ঞানীদের। অপরাধটা বলি যখনই যে সমস্ত রুলস রেগুলেশন আমাদের মেনটেন করা উচিত সেটা যদি আমরা না মানি, যখন করবে না বিষয়টা আমার মধ্যে কাজ না করে, সেটা আমার বিবেকের জন্যই হোক, এটা আমার প্রথার জন্যই হোক, অথবা আমার আইনের জন্যই হোক, সেটা যখন অ্যাপ্লাই সঠিকভাবে না হয় তখনই সেই কাজটা বের হয়ে আসে। সেটাকে আমরা বলি অপরাধ প্রবণতা বাড়া। অবশ্য এ ধরনের অপরাধকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলে মানতে নারাজ পুলিশের এই কর্মকর্তা। কিছু অপরাধের ঘটনা ঘটেছে যেগুলো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সামগ্রিক বিবেচনায় প্রতিটি ঘটনা পুলিশ সফলতার সাথে মোকাবেলা করেছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে কথা বলা যাবে না। তার মতে এসব অপরাধ বন্ধে পুলিশের পাশাপাশি সামাজিক সচেতনতাও বাড়ানো প্রয়োজন। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সোহেল নামে এক যুবক নিহত হয়েছেন। স্থানীয়দের দাবি, এলাকায় যৌন নির্যাতনের ঘটনা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বদরুল ও রুহুল নামে 2 জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি খতিয়ে দেখার পাশাপাশি এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও পুলিশ জানিয়েছে। সোহেলের বন্ধু জানান, রোববার রাত 10টার দিকে গার্মেন্টসে কর্মরত একটি মেয়েকে উত্ত্যক্ত করার পাশাপাশি টাকা ছিনিয়ে নেওয়ার পায়তারা করছিল দুর্বৃত্তদের একটি দল। এর প্রতিবাদ জানায় সোহেল। এ বিষয় নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনুমানিক 10-12 জন আসছে, আইসা ওরে মারি শুরু করছে। তো ভাবলাম হয়তো মনে হাতেই মারছে। তো আমি আগে যেতে দেখি রক্ত, রক্ত জ্ঞান ভাই আমার খুব মারছে। ওর নাম বজরুল, ওইটা দেখছি অরেঞ্জ গেলে আপনি পাইবেন। ওইটা একদিন এক গার্মেন্টসের মাইয়ারে সন্ত্রাসী করে টাকা নিয়ে গেছে, মোবাইল সেট পর্যন্ত হয়ে গেছে। আসে ও কইছে যে বজরুল ভাই আপনি এই সেটটা দিয়ে দেন, এত অসহায় মানুষের লগে এই সমস্ত কি করেন। 2 জনকে আটকের পাশাপাশি সামগ্রিক বিষয় মাথায় নিয়েই এই ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় মোহাম্মদপুর থানা পুলিশ। বিভিন্ন সময় বখাটা ছেলেমেলে কাউকে বিরক্ত করলে সে প্রতিবাদ করতো, এই ধরনের আমরা পেয়েছি। তো এইগুলো আমাদের মাথায় আছে, প্রেম গঠিত বিষয়ে, টাকা পয়সা লেনদেন, সব বিষয়ে মাথায় নিয়ে আমরা তদন্ত করছি। সোহেল স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বাড্ডায় গুলিতে আহত যুবলীগ নেতা আব্দুস সালাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতরাতে তিনি মারা যান। এ নিয়ে এই ঘটনায় মারা গেলেন 4 জন। এর আগে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান গামা, ঢাকা উত্তর সিটির 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শামসু মোল্লা এবং স্বেচ্ছাসেবক লীগ কর্মী মানিক ওই ঘটনায় মারা যান। 13 আগস্ট রাত 9:30টার দিকে গুলশান বাড্ডা লিংক রোডে কমার্স কলেজের কাছে 15 আগস্টের শোক দিবস অনুষ্ঠানের বর্ধিত সভায় 4 জনকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। হামলার পর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 2 জন। পরদিন একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গামা। ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে ব্যক্তিগত, যাত্রীবাহী এবং মালবাহী মোটরযান চলাচলের চুক্তি অনুসমর্থন করেছে মন্ত্রিসভা। গত জুন মাসে ভুটানের রাজধানী থিম্পুতে 4 দেশের যোগাযোগ মন্ত্রীরা এই চুক্তি সই করেন।
স্বাক্ষরকারী 4 দেশের অনুসমর্থনের পর 2015 সালের শুরুতে এই 4 দেশের মধ্যে সড়ক যোগাযোগ চালু হওয়ার কথা রয়েছে। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন 2015-এর খসড়ার। আইনে বলা হয়েছে এখন থেকে কর্পোরেশনের পরিচালনা বোর্ডের সদস্য সংখ্যা হবে 9 জন এবং এর প্রধান কার্যালয় হবে চট্টগ্রামে। বৈঠকে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান আইন 2015-এর খসড়ারও চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। দুপুরের সময়ে আরো থাকছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে আমনের আবাদ নিয়ে স্বস্তিতে রংপুর অঞ্চলের কৃষক পরিচর্যায় নেমে পড়েছেন মাঠে। দ্বিতীয়বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ আর থাকছে না। উচ্চ আদালতের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের পক্ষেই রায় দিয়েছেন। সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে 4 সদস্যের একটি বেঞ্চ এ আদেশ দেন। স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় একবার অকৃতকার্য হলে দ্বিতীয়বার আর পরীক্ষায় অংশ নেওয়া যাবে না। 2014 সালের 15 অক্টোবর এমন সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের বিরোধিতা করে উচ্চ আদালতে রিট আবেদন করেন 26 জন অভিভাবক। পরে গত 8 জুলাই আদালত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত সঠিক বিবেচনা করে রিটটি খারিজ করে দেন। এর পরিপ্রেক্ষিতে রিটকারীরা আপিল বিভাগের শরণাপন্ন হন। এবার আপিল বিভাগ উচ্চ আদালতের রায়ই বহাল রাখল। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য একবারই ভর্তি পরীক্ষা দেবার সুযোগ থাকলো। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2015-16 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে অনলাইন ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যাবে। সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আ.ম.স. আরেফিন সিদ্দিক। এবছর ব্যাংক সার্ভিস চার্জ ও অনলাইন সার্ভিস সহ ভর্তি পরীক্ষার ফি 350 টাকা নির্ধারণ করা হয়েছে। ক ইউনিটের পরীক্ষা 30 অক্টোবর, খ ইউনিটের 9 অক্টোবর, গ ইউনিটের 16 অক্টোবর, ঘ ইউনিটের 6 নভেম্বর এবং চ ইউনিটের পরীক্ষা 10 অক্টোবর ও 17 অক্টোবর অনুষ্ঠিত হবে। অনলাইন ভর্তি কমিটির পক্ষ থেকে একটি পরিসংখ্যান দেওয়া হয়েছে। তো সেখানে 6,646 জনের কথা বলা আছে এই পর্যন্ত। আমরা আরও কয়েকটি নতুন বিভাগ এই বৎসর চালু করেছি, ছাত্রছাত্রী ভর্তি করব। তার মধ্যে আছে কমিউনিকেশন ডিসঅর্ডার, তার মধ্যে আছে ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজের অনার্স ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, সেখানে আছে মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো এই বিভাগগুলোতে কত ছাত্রছাত্রী ভর্তি করব সেটা ঠিক করে পরবর্তীতে হয়তো আমরা আবারও এটা আপডেট করব। সরকারি ঘোষণা থাকলেও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এবারও চালু হচ্ছে না প্রস্তাবিত সমন্বিত বা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। এজন্য দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর অনাগ্রহকে দায়ী করলেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে ভর্তি ফর্ম বিক্রিজনিত আয় কমে যাওয়া সহ নানা কারণ এ পদ্ধতি প্রবর্তনে বাধা, এমনটাই মনে করছেন শিক্ষাবিদরা। গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি বাস্তবায়নে দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এগিয়ে আসার আহ্বান জানালেন ইউজিসি চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা। রিপোর্ট করেছেন রাশেদ বাপ্পি। এই উচ্ছ্বাস এইচএসসি ও সমমানের পরীক্ষায় সদ্য পাশ করা শিক্ষার্থীদের। উচ্চশিক্ষায় যাদের অধিকাংশেরই লক্ষ্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি। তবে পাশ করা 7 লক্ষাধিক শিক্ষার্থীর বিপরীতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ আছে সর্বোচ্চ 50,000 জনের। সঙ্গত কারণেই উচ্চশিক্ষার অধিকার আদায়ে এই শিক্ষার্থীদের নামতে হচ্ছে ভর্তি যুদ্ধে। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রচলিত ভর্তি পদ্ধতি নিয়ে অভিযোগের শেষ নেই শিক্ষার্থীদের। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিয়েছে, বিকালে আমাদের জগন্নাথে পরীক্ষা দিতে হয়। এক ভার্সিটির জন্য আমাদের এক একটা গ্রেড পয়েন্ট চাইছে। তো এখানে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াইছে, দেখা গেছে আমরা সবগুলা ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারতেছি না। দূর দূরান্তে যে আমি ভার্সিটিগুলো আছে ওখানে ফর্ম তোলা সত্ত্বেও আমি পরীক্ষা দিতে পারতেছি না। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত শিক্ষাবর্ষ থেকে সমন্বিত ভর্তি পদ্ধতি চালুর ঘোষণা থাকলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ছোট ইউনিভার্সিটি প্রায় সবাই রাজি, কিন্তু আমাদের বড় বিশ্ববিদ্যালয় যেগুলো তারা রাজি হন নাই। এবং এটা নিয়ে বইতে একটা পর্যায়ে আমরা আসে রাজি হই যে পরের বছর থেকে তারা চেষ্টা করবেন কিভাবে ঘনিষ্ঠ হওয়া যায়। এর পরের বছর তারা আর করেন নাই। ভর্তির আবেদনপত্র বিক্রির মোটা অঙ্কের টাকা হাতছাড়া হবে বলেই বিশ্ববিদ্যালয়গুলো সমন্বিত পদ্ধতিতে যেতে চাইছে না, মত এ শিক্ষাবিদের। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ভিন্ন ভিন্নভাবে ভর্তি উপলক্ষে কিছু আয় রোজগার কমে যাবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে আয়, এর কিন্তু কোনো নিরীক্ষা হয় না। যা আয় হবে তার নিরীক্ষা হওয়া উচিত। যদিও বিষয়টি মানতে রাজি নন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের এই উপাচার্য। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ায় যে অর্থ আসে সেটা একেবারেই নগণ্য। আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকে পরিচালনা করা
সেটার জন্য যে বিশাল ব্যয় হয় সেটা এখান থেকে হয়। উচ্চ পদ্ধতিতে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়কে একসাথে আনা কতটা যৌক্তিক হবে সেটাও একটা প্রশ্ন আছে। তবে শিক্ষার্থীদের স্বার্থেই গুচ্ছ ভর্তি পদ্ধতি চালু করতে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের প্রতি আহ্বান সংশ্লিষ্টদের। তাদের উপলব্ধি করতে হবে শিক্ষকদেরকে, ইউনিভার্সিটিদেরকে, যে তাদের শিক্ষার্থীরা কত কষ্ট পাচ্ছে। প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত পরীক্ষা যদি আমরা শুরু করতে পারি 2-4টা 5টা বিভাগ নিয়ে, এবং সেটা যদি সাকসেসফুল হয় তাহলে ছাত্রদের ভোগান্তি অনেক কমবে। কোচিং বাণিজ্য বন্ধে সমন্বিত ভর্তি পদ্ধতি কার্যকর ভূমিকা রাখবে বলে মত তাদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। প্রধান রপ্তানিকারক দেশ ভারতে হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় কোরবানি ঈদের 1 মাস আগেই অস্থিতিশীল হয়ে উঠেছে দেশের পেঁয়াজের বাজার। গত দুদিনের ব্যবধানে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে 10 থেকে 12 টাকা পর্যন্ত। এছাড়া সরবরাহ সংকটে বেড়েছে আদা ও রসুনের দামও। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। বৃহস্পতিবার খাতুনগঞ্জে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় 52 থেকে 55 টাকা করে। শুক্রবার বন্ধের পর শনিবার সকালে প্রতি কেজি আরো 10 টাকা বেড়ে 62 টাকা থেকে 65 টাকা পর্যন্ত বিক্রি হয়। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধান অর্থাৎ বিকেলে এসে দাঁড়ায় 70 টাকায়, আর বাড়তে বাড়তে রোববারে ঠেকেছে 75 টাকায়। আর দামের এই ক্রম ঊর্ধ্বমুখিতার জন্য ভারতের পেঁয়াজের বাজারকে দায়ী করছেন ব্যবসায়ীরা। বন্যা হওয়ার কারণে ভারতে আমদানি কম, ভারত থেকে মাল বাংলাদেশে পড়তাই 75 টাকা। এই বাজারটা বাড়ছে। ইন্ডিয়ার থেকে বাংলাদেশ বর্ডার ঢুকছে, বর্ডার থেকে আমরা কিনে বেচা করতেছি, ওখান থেকে আমরা কিনতেছি। বা এখন আজকের বাজারে শুনলাম ওখান থেকে 74-75 চাচ্ছে, এখনো শুনতেছি নাকি বর্ডার বলতেছে আজকের বাজার ওইখানে 74 টাকা। এদিকে পেঁয়াজের ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল হলেও দাম নিয়ন্ত্রণে রাখতে বিকল্প হিসেবে মিয়ানমার, চীন, মিশর সহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। হঠাৎ দাম বাড়ে যাওয়ার কারণে কাস্টমার একটু কম ধরতেছে বা কম হচ্ছে। পার্শ্ববর্তী দেশ বার্মা আছে, বার্মা থেকে আসবে। এক সপ্তাহের ভিতরে বাইরের মালগুলো আসলে এখানে বাজারটা রেটটা কিছুটা শিথিল হবে। যদি আসে তাহলে কমে যাবে, কমে যাবে। অ্যাভেলেবেল এখন তো প্রতি ঘরে পেঁয়াজ নেই। অন্যদিকে সরবরাহ কম থাকায় বাড়তির দিকে আদা ও রসুনের দামও। এই ক্ষেত্রে দুদিনের ব্যবধানে প্রতি কেজি আদা 5 টাকা এবং রসুন 2 টাকা করে বেড়েছে। আদা মার্কেটে না থাকায় চাহিদা হিসেবে মার্কেটে কম। আগে আমরা বেশি 60 টাকা 62 টাকা, এখন বর্তমানে 500 টাকা বেড়ে গেছে, 68-70 টাকা চাই মার্কেটে। রসুনের দাম একটু ফুটে বেশি, তাই রসুনের দাম বাড়ছে। দেশি আদা তো নাই এখন, আপনার 70-90 টাকা, কিন্তু এখন আমরা বেচতেছি 65-70 টাকা। ব্যবসায়ীরা জানান দেশে বছরে পেঁয়াজের চাহিদা রয়েছে 18 লাখ মেট্রিক টন, রসুন 5 লাখ এবং আদার চাহিদা 3 লাখ মেট্রিক টনের মতো। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে ভারতে পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়া এবং আমদানিকারকদের বাড়তি দামে কেনার কারণে হিলি স্থলবন্দরে আজও বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। হিলিতে আজ প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকায়। গতকালই দাম ছিল 60 থেকে 62 টাকা। আর 2 দিন আগে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হতো 40 থেকে 45 টাকায়। অল্প সময়ের ব্যবধানে পেঁয়াজের দাম এতটা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। আর বিক্রেতাদের দাবি বাড়তি দামে কিনতে হওয়ায় বাজারেও চড়া দামে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে। তবে হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে ভারত থেকে আজ আরো 20টি পেঁয়াজ বোঝাই ট্রাক দেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী মোস্তফা মাহবুব। পেঁয়াজের আজকের বাজারের সবশেষ খবর জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। মাহবুব, কয়েকদিন থেকে কিন্তু আমরা দেখেছি যে দফায় দফায় কিন্তু পেঁয়াজের দাম বেড়েই চলেছে এবং ভারতীয় যে পেঁয়াজ, আমদানিকৃত পেঁয়াজ, সেই আমদানিকৃত পেঁয়াজের কারণেই কিন্তু বাংলাদেশের পেঁয়াজের বাজার অনেকটাই অস্থিতিশীল হয়ে গেছে। ভারতে পেঁয়াজের দাম বাড়ার কারণে কিন্তু বাংলাদেশে যে দেশীয় পেঁয়াজ যেটি, সেটির দামও কিন্তু আমরা বাড়তে দেখেছি। তো এই মুহূর্তে আমরা আছি কারওয়ান বাজারে। কারওয়ান বাজারের যে পাইকারি পেঁয়াজের বাজারে আছি আমরা। এখানে কিন্তু আজকে কিছুক্ষণ আগে আমি বিভিন্ন আড়তদারদের সাথে কথা বলছিলাম যে এখানে কিন্তু মান ভেদে আসলে বিভিন্ন মানের যে পেঁয়াজ পাওয়া যায়, সেই মান ভেদে কিন্তু পেঁয়াজ 80 থেকে 82 টাকা এবং এমনকি 85 টাকাতেও বিক্রি হচ্ছে। এবং এই যে ভারতীয় পেঁয়াজের আমদানি কমে যাওয়ার কারণে কিন্তু যে দেশীয় পেঁয়াজের যে দাম, সেই দেশীয় পেঁয়াজের দামেও কিন্তু আমরা বেশ হেরফের দেখতে পেয়েছি। এবং এখন কিন্তু কারওয়ান বাজারে কিন্তু দেশীয় পেঁয়াজ এবং ভারতীয় পেঁয়াজ অনেকটা একই দামেই কিন্তু বিক্রি হচ্ছে। এর আগে আমরা সকালে ছিলাম কিন্তু আমরা কৃষি মার্কেটে, সেখানেও আমরা দেখেছি। তবে কৃষি মার্কেটের তুলনায় কিন্তু কারওয়ান বাজারের দাম আমরা কিছুটা বেশি দেখতে পেয়েছি। তো এই মুহূর্তে একজন আমরা আড়তদারের সাথে কথা বলবো। তো পেঁয়াজের বাজারের যে এই অবস্থা, এটা কতদিন নাগাদ আসলে স্বাভাবিক হতে পারে? মালের আমদানি হলে মানে স্বাভাবিক হয়ে যেতে পারে, কিন্তু মালের আমদানি কম, এই কারণে মালটা একটু দাম বেশি।
মানে এই মুহূর্তে আসলে আমদানি পরিস্থিতিটার কি অবস্থা? কম, যে জায়গার মধ্যে 500 গাড়ি এই জায়গার মধ্যে 200 গাড়ি আসতে আছে, এই কারণে মালের আমদানিটা কম বিধায় মানে মালের দাম বেশি। যখন আমদানি হবে তখন স্বাভাবিক চলে যাবে বাজার। তো পেঁয়াজের বাজারে আমরা কিন্তু দেখছিলাম যে পেঁয়াজের বাজারে যে অস্থিতিশীলতা, এটা আড়তদার বা পাইকারি বাজারে যে পরিমাণ দাম তার চেয়ে কিন্তু 20 থেকে 25 টাকা, এমনকি 30 টাকা বেশিতেও কিন্তু আমরা খুচরা বাজারে দেখতে পেয়েছি। সকালে আমরা বিভিন্ন এলাকায় কিন্তু ঘুরে দেখেছি এই দাম খুচরা বাজারে গিয়ে আরো অনেক বেশি হয়ে গেছে। এবং এই যে দামটি, সেটি কিন্তু আসলে আমদানিকৃত পেঁয়াজের সাথে পাশাপাশি আমদানিকৃত পেঁয়াজের পাশাপাশি কিন্তু দেশীয় পেঁয়াজও কিন্তু পাল্লা দিয়েই কিন্তু এই দাম বেড়ে যাচ্ছে। তো আমদানি স্বাভাবিক হলে এবং সরবরাহ কিন্তু বাড়লে এই দাম আবার স্থিতিশীল হবে বলেই ব্যবসায়ীরা মনে করছেন। তো এই ছিল আসলে পেঁয়াজের বাজারের খবর। মোস্তফা মাহবুব আমাদেরকে জানাচ্ছিলেন রাজধানীর কারওয়ান বাজার থেকে পেঁয়াজের দরদামের খবর। তিনি ঢাকার অন্য একটি মার্কেটের খবর আমাদেরকে জানাচ্ছিলেন। দীর্ঘ খরা আর অনাবৃষ্টির পর গত কদিনের টানা বর্ষণে আমনের আবাদ নিয়ে রংপুর অঞ্চলের কৃষকের মুখে এখন হাসির ঝিলিক। বৃষ্টি উপেক্ষা করে তারা মাঠে নেমে পড়েছেন আমনের পরিচর্যায়। চারা রোপণের সময় বৃষ্টির অভাবে সেচ কাজে বাড়তি খরচের পর এখন এই পানি দ্রুত না নেমে গেলে ক্ষতির আশঙ্কা করছেন কেউ কেউ। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। মাত্র কদিন আগেও পানির অভাবে মরতে বসা আমনের ক্ষেত এখন পানি পেয়ে সতেজ। এতে আনন্দের শেষ নেই কৃষকের মনে। তাই বৃষ্টিতে ভিজেই ব্যস্ত তারা আমনের পরিচর্যায়। ভরা বর্ষায় বৃষ্টির দেখা না মেলায় রোপা আমনের আবাদ নিয়ে কৃষকের মনে যে আশঙ্কা ছিল, কয়েকদিনের বৃষ্টিতে সে আশঙ্কা কেটে দেখা দিয়েছে হাসির ঝিলিক। পোকা লাগছিল, তারপর ধান একদম হয়ে আসছিল, একদম নরম হয়ে আসছিল, মনে করছিলাম যে হয়তো ধান হবেই না। এখন আল্লাহর রহমত খুব ধান ইনশাল্লাহ খুব ভালো হবে মনে হয়। এতদিন বৃষ্টি হয়নি, আজকে বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমরা আজকে নিচ্ছি। পানিটা নামার পরে অনেকের উপকার হবে, ধান গাছের পোকামাকড় থাকবে না, ফসলও ভালো হবে। এদিকে বৃষ্টির অভাবে চারা রোপণের সময় সেচ কাজে বাড়তি খরচের পর বৃষ্টির এই পানি সময় মতো নেমে না গেলে দেখা দিতে পারে সমস্যা, এমন শঙ্কার কথাও বলছেন কৃষকরা। পানিটা আরো যদি 5-7 দিন থাকে তাহলে আমাদের রোপণের জন্য ক্ষতিকর হবে। এটা যদি বেশি দিন থাকে তাহলে কৃষকের ভীষণ ক্ষতি হবে, এই ধানগুলো নষ্ট হয়ে যাবে। কৃষি বিভাগও বলছে পানি যদি সময় মতো নেমে না যায় তাহলে ক্ষতির আশঙ্কা রয়েছে। এই অতিবৃষ্টির ফলে আমাদের প্রায় 25,585 হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত হয়েছে। তবে আমরা আশা করতেছি যদি 2-1 দিনের মধ্যে পানি চলে যায়, বৃষ্টি না হয়, তাহলে এই পানি নেমে যাবে এবং ক্ষতির সম্ভাবনা থাকবে না। রংপুর জেলায় এবার 1,62,576 হেক্টর জমিতে আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,42,897 মেট্রিক টন। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। মতিঝিল থানার নাশকতার মামলায় যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই মামলায় পলাতক থাকায় যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব সহ 23 নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সকালে মুখ্য মহানগর হাকিম আমিনুল হকের আদালত এ অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের দিন ধার্য থাকলে যুবদলের সভাপতি আলাল সহ 7 জন আদালতে উপস্থিত হন। অন্যদিকে নীরব সহ বাকি 23 জন আদালতে হাজির না হওয়ায় মহানগর হাকিম আমিনুল হক 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। 2011 সালের 18 ডিসেম্বর মতিঝিল এলাকায় ভাঙচুর করা হলে ওই দিন মতিঝিল থানার উপপরিদর্শক মোহাম্মদ মোজাম্মেল বাদী হয়ে মামলা করে। পরে 2013 সালের 6 জানুয়ারি 30 জনকে আসামি করে আদালতে চার্জশিট দেওয়া হয়। মতিঝিল থানার মামলা, এক মামলায় মোয়াজ্জেম আলাল, খায়রুল কবির খোকন এবং সাইফুল ইসলাম নীরব সহ 30 জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর ভিতরে খায়রুল কবির খোকন এবং মোয়াজ্জেম আলাল সহ 7 জন আসামি আদালতে উপস্থিত ছিল। আর সাইফুল ইসলাম নীরব সহ আর বাকি 23 জনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে এবং পরবর্তীতে সাক্ষীর জন্য 5-11 তারিখ ধার্য করেছে। 65,55,000 টাকার ঘাটতি দেখিয়ে 2014 পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিএনপি। সকালে বিএনপির সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিনের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলামের কাছে দলীয় আয় ব্যয়ের হিসাব জমা দেন। তথ্য অনুযায়ী 2014 সালে সদস্য সংগ্রহ, অনুদান ফি সহ বিভিন্ন ক্ষেত্র থেকে বিএনপির আয় ছিল 2,87,48,574 টাকা। কর্মসূচি পালন, যাতায়াত সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় দেখানো হয় 3,53,03,590 টাকা এবং এই ঘাটতি দেখানো হয় 65,55,016 টাকা।
বরিশালের দুটি স্কুলের বেশ কয়েকজন শিক্ষার্থী মাস সাইকোসিস রোগে আক্রান্ত হয়েছে। তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুল দুটির শিক্ষকরা জানান, স্কুলে আসার পর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে সদর উপজেলার চরকাউয়া নয়ানী মাধ্যমিক বিদ্যালয় এবং আজাদ প্রাইমারি স্কুলের মোট ৩৫ জন শিক্ষার্থী। এ সময় তাদের শরীরে খিঁচুনি দেখা দেয় এবং কেউ কেউ অজ্ঞান হয়ে পড়ে। পরে দ্রুত তাদের হাসপাতালে নিয়ে আসেন শিক্ষকরা। চিকিৎসক জানান, সাধারণত ৬ থেকে ১৬ বছরের শিশুদের মধ্যে এ ধরনের অসুস্থতার প্রবণতা দেখা যায়। অসুস্থ শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। দাঁড়ানো অবস্থায় যদি অনেক সময় থাকে, যেমন পিটি করার সময় বা এমনি, অথবা কোনো কারণে যদি বেশি গরমের মধ্যে থাকে, তাহলে অক্সিজেন সাপ্লাই বা গ্লুকোজ সাপ্লাই যেটা সেটা মাথায় কম থাকে, সেই কারণে অনেক সময় হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা সাধারণত একই সাথে আবার এই কারণে হতে পারে, হয়তো কোনো কিছুর গন্ধ থাকলো, রোদে দাঁড়ানো ছিল, সেখান থেকে আসলো, ভিতরে গন্ধ থাকলে, স্পেসিফিক কোনো কজ আসলে এটা নাই। তো পরে যদি আমরা এই অক্সিজেন সাপ্লাই এবং যদি গ্লুকোজ সাপ্লাই এনশিওর করতে পারি, তাহলে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। সাতক্ষীরায় ভূমিহীন দু গ্রুপের সংঘর্ষের পর গণপিটুনিতে 2 জন নিহত হয়েছে। এছাড়া সংঘর্ষের সময় আহত হয়েছে কমপক্ষে 5 জন। এ ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, ভোরে কালীগঞ্জ উপজেলার চিংড়িখালী ভূমিহীন পল্লীতে এই সংঘর্ষ হয়। এলাকা কিছু খাস জমি দখল নিয়ে আশরাফ মিরের গ্রুপ ও করিম গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ করিম গ্রুপের লোকজনের উপর হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় বেশ কিছু গুলি ছোড়া হয় এবং বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলেও অভিযোগ করে স্থানীয়রা। পরে 3 জনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। গুরুতর আহত অবস্থায় তাদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, 2 রাউন্ড গুলি এবং 2টি তাজা বোমা উদ্ধার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ববাজারের সঙ্গে তাল মেলাতে গিয়ে অস্থির দেশের স্বর্ণের বাজার। দামের এমন ওঠানামায় ক্রেতা উপস্থিতি নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। এদিকে স্বর্ণের বাজারে এমন অস্থিতিশীলতার পেছনে আন্তর্জাতিক মাফিয়া চক্রের হাত রয়েছে দাবি করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বলছে, আগামী সপ্তাহেই আরেক দফা বাড়তে পারে স্বর্ণের দাম। অন্যদিকে বিশ্ববাজারের সঙ্গে দামের অসামঞ্জস্যতা দূর করে দেশের স্বর্ণের বাজার নিয়ন্ত্রণে শিগগিরই কার্যকর নীতিমালা গ্রহণের তাগিদ বাজার বিশ্লেষকদের। রিপোর্ট করেছেন জুবায়ের ফয়সাল। 1 ভরি 22 ক্যারেট স্বর্ণের বর্তমান বাজার দর 43,273 টাকা। একদিন আগেও যা ছিল 41,757 টাকা। নতুন দামে দেশের বাজারে 21 ক্যারেট স্বর্ণ 41,173 টাকা, আর 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণ কিনতে ক্রেতাদের গুনতে হবে 34,525 টাকা। রোববার থেকে কার্যকর হওয়া নতুন মূল্য তালিকা এর মধ্যেই টানানো হয়েছে জুয়েলারিগুলোতে। কয়েক দফা পতনের পর স্বর্ণের দাম বাড়ার বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন ব্যবসায়ীরা। তবে এতে বাজারে বিদ্যমান ক্রেতা সংকট কাটবে না বলেও মনে করছেন তারা। ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের এটা চিন্তা করলে চলবে না। সরকার যদি আমাদের গোল্ড একটা নীতিমালা করে আমাদেরকে দিত, তাহলে আমরা চিন্তা ভাবনা করতাম যে ওইভাবে চলতো। স্বর্ণের দাম ওঠানামা করলে একটু ব্যবসা খারাপই যায় সাধারণত। এদিকে আন্তর্জাতিক বাজারে যতটুকু দাম বেড়েছে সেই তুলনায় এখনো দেশের বাজারে স্বর্ণের দাম বাড়েনি বলে দাবি জুয়েলার্স সমিতির। বাজুস বলছে, পর্যায়ক্রমে দেশের বাজারে আবারও বাড়তে পারে স্বর্ণের দাম। এটা ছিল আন্তর্জাতিক মাফিয়া চক্রের একটা খেলা। হ্যাঁ, সেই খেলার শিকার আমরা। আমাদের ধারণা, ইতিমধ্যেই 3,000 টাকা স্বর্ণের বাজার বৃদ্ধি পেয়েছে। যদি বাজারের একই অবস্থা থাকে, তাহলে আগামী সপ্তাহে আমরা আরো 1500 টাকা বৃদ্ধি করব। তবে সংগঠনটির এমন দাবির সঙ্গে সরাসরি দ্বিমত পোষণ করে বাজার বিশ্লেষকরা বলছেন, দেশের বাজারে স্বর্ণের দর আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে দরকার সঠিক নীতিমালা গ্রহণ ও তার যথাযথ বাস্তবায়ন। যে আন্তর্জাতিক বাজারের সাথে আমাদের যে স্বর্ণের দামের যে ভেরিয়েশন প্রায় 11,000 টাকার মতো প্রতি ভরি প্রতি, এটা আসলে খুব বেশি অস্বাভাবিক। যখন আন্তর্জাতিক বাজারের দাম যখন চরমভাবে কমেছে, তখন কিন্তু এই সমিতি কিন্তু দামটা ওইটার সাথে সঙ্গতি রেখে যে ব্যাপক কমিয়েছে তা কিন্তু তারা করে নাই। জনস্বার্থে সরকারেরও বোধহয় এক্ষেত্রে কিছুটা নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া উচিত। চলতি বছরের জানুয়ারিতে সবশেষ স্বর্ণের দাম বাড়িয়েছিলেন ব্যবসায়ীরা। পরবর্তীতে মার্চ, জুলাই ও আগস্টের প্রথম সপ্তাহে 3 দফায় দাম কমেছিল সব ধরনের স্বর্ণের। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের 2 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অন্যদিকে পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হকের আত্মীয় পরিচয়ে প্রতারণার অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছে মুগদা এলাকা থেকে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, হিজবুত তাহরিরের সক্রিয় সদস্য আলতামাস আহমেদ বাবু এবং সৈয়দ জানে আলম রুবেলকে লিফলেট বিতরণের সময় গ্রেফতার করা হয়। লিফলেটের মাধ্যমে তারা আগামী মাসের শুরুতে হিজবুত তাহরিরের অনলাইন সম্মেলনের প্রচার চালাচ্ছিলেন। এদিকে আইজিপির চাচাতো ভাইয়ের পরিচয়ে পুলিশ
সেনাবাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পদে নিয়োগের নামে প্রতারণার অভিযোগে ইব্রাহিম খলিল ও তার 4 সহযোগীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের এই দেশে খিলাফত প্রতিষ্ঠার যে উদ্দেশ্য সেটা তারা প্রচার করবে পাশাপাশি, এবং এই দেশ কিভাবে তারা ভবিষ্যতে খিলাফত কায়েম করে কিভাবে তারা এই দেশ চালাবে সে ব্যাপারে তাদের একটা অনলাইন সম্মেলনের ব্যবস্থা করেছে। সেই লক্ষ্যে তারা পোস্টার এবং লিফলেট ছাপিয়ে মানুষের মধ্যে বিতরণ করার জন্য মসজিদের সামনে জমায়েত হয়েছিল। আমরা গোপন খবরের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করেছি। ভারত পাকিস্তানের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক বাতিল হয়ে গেলেও দুদেশের সেনাবাহিনীর মহাপরিচালক ডিজিএমও পর্যায়ের বৈঠক পূর্ব পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ। মহাপরিচালক পর্যায়ের বৈঠকের বিষয়ে তিনি জানান, দুপক্ষ যেখানে বৈঠকের ব্যাপারে একমত হবেন সেখানেই বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়াও আগামী 6 সেপ্টেম্বর পাকিস্তান রেঞ্জার্স ও বিএসএফ এর প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক বাতিলের পর রোববার টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান সারতাজ আজিজ। জাপানে একটি মার্কিন সামরিক ঘাঁটি এবং স্টিল কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার সকালে টোকিও সীমান্ত এলাকা কানাগাওয়ায় সাগামি জেনারেল ডিপোতে প্রথম দফা বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে 10 থেকে 15টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় একজন বাসিন্দা। এদিকে একই দিন টোকিওর 25 কিলোমিটার দক্ষিণে হানেদা বিমানবন্দরের কাছে নিপ্পন স্টিল কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। তবে এসব দুর্ঘটনার পর কোথাও হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের 10টিরও বেশি ইউনিট। কোরীয় সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় সিউলের 2 সেনা আহত হওয়ার ঘটনায় পিয়ংইয়ংকে ক্ষমা চাইতে হবে বলে আবারও মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই। 2 কোরিয়াকে যুদ্ধাবস্থা থেকে ফিরিয়ে আনতে জাতিসংঘের আহ্বানে গত 22 আগস্ট আলোচনায় বসে দুদেশের জ্যেষ্ঠ সামরিক নেতারা। আলোচনায় সীমান্ত থেকে অতিরিক্ত সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হলেও সংকট এখনো কাটেনি বলে জানায় গণমাধ্যম। এর আগে উত্তর কোরিয়ার মাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার 2 সেনা গুরুতর আহত হওয়ার পর সীমান্তে লাউডস্পিকার স্থাপন করে উত্তর বিরোধী প্রচারণা শুরু করে সিউল। এই ঘটনায় চরম ক্ষিপ্ত হয়ে লাউডস্পিকার লক্ষ্য করে গোলা ছোঁড়ে পিয়ংইয়ং। গোলা হামলার জবাবে সিউলের পক্ষ থেকে 10 রাউন্ড গোলা নিক্ষেপ করা হলে যুদ্ধের হুমকি দিয়ে সীমান্তে সেনা মোতায়েন করে উত্তর কোরিয়া। এরপর দক্ষিণ কোরিয়ার সেনা হত্যার ঘটনায় ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে পাল্টা হুমকি দেয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে কোরীয় সীমান্তে। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের খবর। সেমিফাইনাল নিশ্চিত। এবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সোমবার গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। নেপালের আনফা কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4:45। প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। সাইফুল বারী টুর দলের এবার লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। এই যাত্রায় লাল সবুজের প্রতিনিধিদের বাধা স্বাগতিক নেপাল। প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে নেপালও সেমির টিকিট পেয়েছে। তবে স্বাগতিকদের হারিয়ে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে সেমির লড়াইয়ে নামতে চায় বাংলাদেশ। এই ম্যাচে টিটুর শিষ্যদের আলাদা করেই নজর রাখতে হবে নেপালের হয়ে আগের ম্যাচে হ্যাটট্রিক করা বিমল ঘাটতির দিকে। তবে প্রথম ম্যাচে দারুণ খেলায় আত্মবিশ্বাসের কমতি নেই রোহিত রাব্বিদের। তাই তো টানা দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েই লক্ষ্য বাংলাদেশের। স্প্যানিশ লিগের খবর। শেষ পর্যন্ত স্প্যানিশ সুপার কাপের প্রতিশোধ নিল বার্সেলোনা। স্বাগতিক অ্যাথলেটিক বিলবাওকে 1-0 গোলে হারিয়ে লা লিগার শুভ সূচনা করল স্প্যানিশ জায়ান্টরা। তবে লা লিগার প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। স্পোর্টিং গিজনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মাদ্রিদিস্তানরা। স্প্যানিশ সুপার কাপের বিলবাওয়ের মাঠ সান মামেসে হারের স্বাদ পেতে হয়েছিল বার্সেলোনাকে। তাই লা লিগার শুরুর ম্যাচটা প্রতিশোধের ছিল কাতালানদের জন্য। যদিও অ্যাথলেটিক বিলবাওয়ের শক্ত রক্ষণদুর্গের সামনে অনেকটা খেই হারিয়ে ফেলে মেসি সুয়ারেজরা।
সেই সাথে 30 মিনিটে মেসির পেনাল্টি মিসে হতাশ হতে হয় বার্সা ভক্তদের। ফলে গোলশূন্য থেকে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে অবশ্য আর ভুল করেনি অতিথিরা। ম্যাচে 54 মিনিটে জর্দি আলভার বাড়ানো বলে লিড আনেন উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজ। এরপর ম্যাচে আর কোনো গোল না হওয়ায় 1-0 গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে লুই এনরিকের দল। এদিকে মেসিদের জয়ের দিনে হোঁচট খেতে হয়েছে রিয়ালকে। স্পোর্টিং লিজনের মাঠে অনেকটা এলোমেলো খেলায় মেতে থাকে লস ব্লাঙ্কোসরা। আক্রমণের পর আক্রমণ চালালেও কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি রোনালদো রদ্রিগেজরা। ফলে পুরো ম্যাচে কোনো গোল না হওয়ায় হতাশা নিয়ে মাঠ ছাড়ে রাফায়েল বেনিতেজের দল। বারো শিক্ষার্থীকে অধ্যাপক সিতারা পারভিন পুরস্কার দেওয়া হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আলী জাকের। 2005 সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সিতারা পারভিন। তার মৃত্যুর পর প্রতি বছর বিভাগের উদ্যোগে সম্মান পর্বের কৃতি শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার দেয়া হয়। 2013 সালে অনুষ্ঠিত সম্মান পরীক্ষায় ভালো ফলাফল করা 12 শিক্ষার্থীকে দেয়া হয় এবারের পুরস্কার। শিক্ষার্থীদের হাতে পুরস্কারের চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভাগের চেয়ারপারসন এবং বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আলী জাকের। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা স্মরণ করেন প্রয়াত সিতারা পারভিনকে। তার উপস্থিতি আমাদের মধ্যে এক ধরনের অন্য ধরনের একটা বার্তা দিত, এক ধরনের একটা উদ্দীপনা তৈরি করত, এক ধরনের ওনার যে একাগ্রতা, কর্মনিষ্ঠা এবং ক্লাসরুম ওনার যে উপস্থাপনা সব মিলিয়ে একটা সাংঘাতিক রকম অন্য ধরনের একটা একাডেমিক এনভায়রনমেন্ট তৈরি করত। তোমরা পুরস্কার পেয়েছো, এটার মধ্যে একটা আনন্দ আছে, কিন্তু তোমাদের পথ চলাটা অনেক দীর্ঘ এবং সেখানে আরো অনেক অনেক ভালো তোমাদের করতে হবে। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে আজও অমলিন সিতারা পারভিনের স্মৃতি। এই সিতারা পারভিন বৃত্তির মাধ্যমে আমাদের প্রত্যেক বছর শিক্ষার্থীদের মধ্যে যে বৃত্তিটা দেওয়া হয় তার স্মৃতি এর মাধ্যমেই অমগান হয়ে রয়েছে আমাদের মাঝখানে। আমরা আসলে তাকে শুধু স্মরণ করে না, তার কৃতকর্মকে, তার যে মহৎ কর্মগুলি আছে সেগুলোর সাথে আমরা সম্পৃক্ত হই। এ প্রাপ্তি আগামীতে দেশের জন্য ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাবে বলে জানান শিক্ষার্থীরা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেফতার নারী আইনজীবীর 2 দিন এবং অন্য 2 আইনজীবীর 3 দিন করে রিমান্ড মঞ্জুর। সিলেটে রাজন হত্যা মামলার চার্জশিট আদালতে গ্রহণ। পলাতক 3 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক বলে রাজধানীতে হঠাৎই বেড়ে গেছে হত্যা ও ধর্ষণের ঘটনা, দাবি মানবাধিকার সংগঠনগুলোর, মানতে নারাজ পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সুযোগ একবারই, আপিল বিভাগের চূড়ান্ত রায়। পাবলিক বিশ্ববিদ্যালয়ে এবারও চালু হচ্ছে না প্রস্তাবিত সমন্বিত ভর্তি পরীক্ষা। এবং কোরবানি ঈদের 1 মাস আগেই অস্থিতিশীল দেশের পেঁয়াজের বাজার। খাতুনগঞ্জে কেজি প্রতি বেড়েছে 10 থেকে 12 টাকা, আদা ও রসুনের দামও চড়া। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।